আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিহিত পূজা, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতায় পুলিশের ৩ মামলা। অজ্ঞাত আসামি প্রায় ১,০০০ ধর্ষণের অভিযোগে আটক, সয়নশীল রিমান্ড শেষে কারাগারে। ৭ বছরেও চালু হয়নি ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র, রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে টাওয়ার ও যন্ত্রাংশ। এবং নড়াইলের নবগঙ্গা নদীর তীব্র ভাঙনে নদীতে বিলীন পারবিশু বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান, আতঙ্কে এলাকাবাসী, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন করছেন পুণ্যার্থীরা। সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, প্রতিমা বিসর্জন নিয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি, আপনাকে ধন্যবাদ এবং শুভ বিজয়ের শুভেচ্ছা। আমি বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছি। এখানে বিকেল ৪টার পর থেকেই দেবীদের বিসর্জন দেওয়া হচ্ছে। আমি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এই দেবী দুর্গাকে বিসর্জনের মধ্য দিয়ে মূলত তারা তাদের যে অন্তরের কামনা বাসনা যেগুলো খারাপ নেতিবাচক সেগুলোকেই তারা এই বুড়িগঙ্গার জলে বিসর্জন দিচ্ছেন, প্রবাহমান নদীতে বিসর্জন দিচ্ছেন। তারা বলছেন যে দুর্গা মায়ের কাছে তাদের চাওয়া যে তারা যেন পৃথিবীর সব মানুষকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারেন। মা দুর্গা যেন পৃথিবীর সব মানুষকে শান্তিতে রাখেন, সুখে রাখেন এবং বিশ্বে যত যুদ্ধ বিগ্রহ রয়েছে এগুলো যেন বন্ধ হয়, এটি তারা প্রত্যাশা করেছেন। রাত্রি আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াইজঘাটে এই মুহূর্তে বিভিন্ন মন্দির থেকে, ঢাকা মহানগরীর বিভিন্ন মন্দির থেকে এখানে যারা পুরোহিত সহ ভক্তরা এখানে নিয়ে এসেছেন প্রতিমা। আমি নৌকায় আপনাকে একটি প্রতিমা দেখানোর চেষ্টা করছি। এই প্রতিমাটি এরই মধ্যে নৌকায় তোলা হয়েছে এবং এটি বিসর্জনের জন্য বুড়িগঙ্গার মাঝামাঝি অবস্থায় অর্থাৎ গভীর বুড়িগঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে যে পুরোহিত রয়েছেন সেখানে বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ এই আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে যে এখানে মন্ত্র পড়ার ব্যাপার রয়েছে। তারা তাদের দেবী দুর্গাকে বিদায় দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ধর্মীয় ব্যাপার রয়েছে, সেগুলো তারা পালন করে এখানে নিয়ে যাবেন। আর এই বুড়িগঙ্গা এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। পোশাকধারীকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে অনেকে মোতায়েন রয়েছে। একই সাথে ফায়ার সার্ভিস, তারপরে নৌ পুলিশ, কোস্টগার্ড, এমনকি নৌবাহিনীরও ডুবুরি দল এখানে প্রস্তুত রয়েছে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে। এবং একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলা হয়েছে যে যারা সাঁতার জানে না তারা যেন নৌকায় না ওঠে। আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিমাটি এখন নৌকায় তোলা হয়েছে, এটি আগামী ২-১ মিনিটের মধ্যে বুড়িগঙ্গার গভীরে নিয়ে যাওয়া হবে এবং এটিকে বিসর্জন দেওয়া হবে। এভাবে এখানে বিকাল ৪টা থেকে এখন ৬টা, এই ২ ঘন্টায় প্রায় ২৫ থেকে ৩০টি মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি যে এই বিসর্জন কার্যক্রম যদিও সন্ধ্যার আগে শেষ করতে বলা হয়েছিল, কিন্তু ঢাকা শহরে যেহেতু ২৫০ শতাধিক মন্দিরে পূজা হয়েছে, এই সমস্ত মণ্ডপের বেশিরভাগই এই বুড়িগঙ্গা এবং ঢাকা উত্তরের যে মন্দিরের যে সমস্ত প্রতিমা রয়েছে সেগুলো বিসর্জন দেওয়া হবে আপনার টঙ্গীতে। টঙ্গী সেখানে তুরাগ তীরে বিসর্জন দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে নৌকায় করে ভক্তরা উল্লাস করছেন। তারা আজকে তাদের কাছে দিনটি একদিকে যেমন বিষাদের, অন্যদিকে আনন্দের, কারণ তারা দুর্গার কাছে যে এতদিন যে প্রেরণা পেয়েছেন, তাদের দুর্গার কাছে প্রত্যাশা যে তিনি যেন পৃথিবীকে ফলে ফুলে ভরিয়ে রাখেন। ভক্তদের প্রত্যাশা হচ্ছে যে এবার আশ্বিনে দুর্গা চলে যাচ্ছেন, আবার আগামী বছর আশ্বিনে তিনি ফিরে আসবেন। এই বাকি যে 12টি মাস, এই 12টি মাস যেন পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ ভালো থাকে। এই বিসর্জনের মধ্য দিয়ে দুর্গা মায়ের কাছে, মহাদেবের কাছে তথা হিন্দু সনাতনী বিশ্বাস মতে তাদের স্রষ্টার কাছে তাদের এটি হচ্ছে প্রার্থনা। রাত্রি এই হচ্ছে মোটামুটি বুড়িগঙ্গার কাছে আমার এই মুহূর্তে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রাত্রি। মিজান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বুড়িগঙ্গা নদীর তীর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মিজান শাহজাহান। আমরা চলে যাচ্ছি পরে নিউজে। চট্টগ্রামের পূজার আনুষ্ঠানিকতা শেষে সিটি কর্পোরেশন পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের আয়োজন করে।
বিভিন্ন বয়সে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ উল্লাসে প্রতিমা বিসর্জনে অংশ নেয়। আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তায় পতেঙ্গা সৈকতে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। পতেঙ্গা সমুদ্র সৈকত ছাড়াও পাথরঘাটা, গঙ্গাবাড়ি, কালুরঘাট, কাটচালি নারী, রাসমণি ঘাটেও প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নারায়ণগঞ্জে 5 দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের শেষ দিনে সকাল থেকে জেলার 224টি মণ্ডপে পূজা অর্চনা, অঞ্জলি, দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার আয়োজন করা হয়। এরপর বিকালে শীতলক্ষ্যা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। বরিশালে অশ্রু সজল নয়নে ভক্তরা বিদায় জানিয়েছেন দুর্গতি নাশিনী দেবী দুর্গাকে। সকালে বৃষ্টির মধ্যে দশমীর বিহিত পূজা, যজ্ঞানুষ্ঠান, দর্পণ বিসর্জন করেন ভক্তরা। অনেক মণ্ডপে নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন। দেবী দুর্গা এবার মর্তে এসেছেন গজে বা হাতিতে চড়ে। পৈতৃক নিবাস ছেড়ে কৈলাসে ফিরবেন দোলা বা পালকিতে চড়ে। বিজয় দশমীতে বিষাদের মাঝেও রংপুরের সনাতনী নারীরা আনন্দে মেতে ওঠে সিঁদুর খেলায়। রংপুর জেলার 914টি মণ্ডপে প্রতিমা বিসর্জনের পূর্ব মুহূর্তে চলে নানা আনুষ্ঠানিকতা। নওগাঁয় মণ্ডপগুলোতে সকাল থেকে শুরু হয় অঞ্জলি দেওয়া। ভক্তরা দলে দলে এসে অঞ্জলি দেন। একদিকে বিষাদের সুর, অন্যদিকে সিঁদুর খেলার উৎসবে মেতে ওঠে নারী ভক্তরা। এ সময় ঢাকের বাদ্যে পরিবেশ হয় আনন্দমুখর। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে 3টি মামলা দায়ের করেছে। এর মধ্যে 144 ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 6 থেকে 700 জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। অন্যদিকে হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার ঘটনায় গুইমারা থানায় আলাদা 2টি মামলা রয়েছে। এতে অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়। এদিকে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক সয়নশীলকে 6 দিনের রিমান্ড শেষে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং 144 ধারা বহাল রয়েছে বলে জানান সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা। খাগড়াছড়িতে কথিত ধর্ষণের অভিযোগে সাধারণ জনগণ ও সেনাবাহিনীর উপর হামলা, দোকানপাটে অগ্নিসংযোগ আর লুটপাটের হোতা উপজাতি সন্ত্রাসীদের নিষিদ্ধ ঘোষণার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও যুব পরিষদের আয়োজন সমাবেশে ইউপিডিএফ ও জেএসএস এর উপজাতি সন্ত্রাসী সংগঠন অভিহিত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, 5 আগস্টের পর একটি গোষ্ঠী পাহাড়ে আবারও অস্থিরতা সৃষ্টি করছে। পার্বত্য চট্টগ্রামে এই নৈরাজ্য বাঙালিরা আর মেনে নেবে না। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। নির্মাণের দীর্ঘ 7 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি সিরাজগঞ্জ বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সরকারের 42 কোটি টাকার এই প্রকল্প এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ঠিকাদারি প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড এখনো প্রকল্পটি সম্পন্ন করে পিডিবির হাতে তুলে দেয়নি। স্থানীয়দের অভিযোগ, এটি ছিল দুর্নীতির একটি কৌশলী ফাঁদ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 2018 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদনে সিরাজগঞ্জে শুরু হয় ক্ষুদ্র বায়ু বিদ্যুৎ প্রকল্প। যমুনা নদীর পশ্চিম পারে শহর সংলগ্ন এলাকায় 8টি টাওয়ার বসিয়ে 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ব্যয় ধরা হয় 42 কোটি টাকা। কিন্তু 7 বছরেও প্রকল্প চালু না হয় প্রশ্ন উঠেছে পরিকল্পনার যথার্থতা নিয়েই। জোরপূর্বক আওয়ামী লীগ শাসন আমলে এখানে এমপির মাধ্যমে অপরিকল্পিত এই বিদ্যুৎ টাওয়ারটা করে। পাখায় যদি না ঘুরে তাহলে এত কোটি টাকা এখানে একটা প্রজেক্ট করলো, অথচ এই প্রজেক্টের কোনো বাস্তবায়ন নাই। আমরা সিরাজগঞ্জবাসী ভুক্তভোগী। অত্যন্ত দুঃখের বিষয়, আজ পর্যন্ত ওই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি চালু হয়নি। এই বায়ু বিদ্যুৎটি চালু না হওয়ার কারণে সেখানকার মানুষ কিন্তু অসন্তুষ্ট। এটি যদি চালু হতো, এই টাকা যদি সঠিক খাতে ব্যয় হতো, তাহলে এখানে আমরা বিদ্যুৎ পেতাম। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় টাওয়ারগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। প্রকল্পে রক্ষণাবেক্ষণে নিয়োজিত কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশি কারিগর এনে প্রকল্পটি চালু করার চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন এই 8টা টাওয়ার বন্ধ থাকার কারণে অনেক মেশিন অকেজ হয়ে গেছে। আমি আসার পর দেখছি দুইবার চায়না থেকে মানুষ নিয়ে এসে এটা কমপ্লিট করছে।
মোটামুটি এখন এটা চালু অবস্থায় আছে, বাতাস হলে এটা বিদ্যুৎ উৎপাদন হয়। এদিকে দ্রুতই উৎপাদনে যাওয়ার আশ্বাস দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জানান, প্রকল্প এলাকায় বাতাস কম থাকায় লক্ষ্যমাত্রার অর্ধেক মাত্র 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 2 মেগাওয়াটের মাঝে মাঝে যদি ভালো বাতাস হয় 2 মেগাওয়াটের বেশি হতে পারে, কিন্তু এটা সাধারণত এই এলাকাটা যেহেতু চারিদিকে আপনার টাউন আছে, গাছপালা আছে, এখানে বাতাস আসলে আমার মনে হচ্ছে যে ওই আশানুরূপ বাতাস আমরা পাবো না। অপরিকল্পিত এই প্রকল্প পতিত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অর্থ অপচয়ের নজির হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামে নবগঙ্গা নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছে ব্যবসায়ীরা। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নড়াইল থেকে জহির ঠাকুরের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। নবগঙ্গা নদীর তীরে অবস্থিত পারবিষ্ণুপুর বাজার এলাকায় নদী ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। এক রাতেই বাজারের অন্তত 10টি দোকানঘর নদীগর্ভে তলিয়ে গেছে। এছাড়া যে কোনো সময় আশপাশের আরও দোকানঘর তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এদিকে হঠাৎ করে দোকান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। একমাত্র সম্বল হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন অনেকেই। আমাদের 3টে দোকান আপনার পানির ভিতর চলে গেছে। আমার এই জায়গায় দোকান ছিল, এই যে মুদিখানার দোকান, কসমেটিক দোকান, এরপরে নির্ভর করতো আমার সংসার। এখন তো এই নদী ভাঙনে আমার এই দোকান পয়সা চলে গেছে। দৌড়ে দৌড়াতে আইসি, কয়েকজনে টানাহিজা করেছে, দোকান টেনে নেওয়ার জন্য কোনোভাবে সরাতে পারিনি। কোনো কিছু মালামাল একটু সরাইছি, কিছু আমার একটা না কিন্তু 5টা দোকান একসাথেই মুহূর্তের মধ্যে দেখতে চলে গেছে। আর যা কিছু আছে হুমকির মুখে আছে, এগুলো ঠিক এখন যদি সমাধান না করা এগুলো বাঁচানো কোনো সম্ভব না। শুধু বাজার নয়, রাস্তাঘাট, মসজিদ, স্কুল সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙনের ঝুঁকিতে রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই এই বাজার নিঃশেষ হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। অনেকগুলো বাজার ঘর, 10টা 12টা ঘর চলে গেছে, ছোটখাটো বড় দিয়ে সব 10টা 12টা ঘর চলে গেছে। এখন বাজারে আর যেগুলো আছে সেগুলো খুব ঝুঁকিমুখী আছে। ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের লক্ষ্যে কাজ চলছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। ভাঙনের সংবাদ পাওয়া মাত্র অফিস থেকে আমরা প্রতিনিধি পাঠিয়েছি এবং আমরা নিজেরাও সবসময় সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভাঙন প্রতিরোধে যত দ্রুত আমরা ব্যবস্থা গ্রহণ করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। পারবিষ্ণুপুর বাজার রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শারদীয় দুর্গাপূজায় পুকুরের পানির উপর ব্যতিক্রমী 3তলা মণ্ডপ বানিয়ে সারা ফেলে দিয়েছেন জয়পুরহাটের প্রত্যন্ত গ্রাম পালি আদিবাসী পাড়ার হিন্দু ধর্মাবলম্বীরা। এর পাশাপাশি রামায়ণ, মহাভারত সহ পৌরাণিক কাহিনী চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই পূজা মণ্ডপ দেখতে মানুষের ঢল নেমেছে। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। জয়পুরহাট সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম পালি আদিবাসী পাড়া, সেখানে পুকুরের মাঝখানে তৈরি করা হয়েছে 3তলা পূজা মণ্ডপ। পালি মধ্যপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের ব্যতিক্রমী এ পূজা মণ্ডপ দেখতে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। পুকুরের চারপাশে সাজানো হয়েছে রামায়ণ, মহাভারত সহ পৌরাণিক কাহিনী চিত্রসহ অর্ধশতাধিক প্রতিমা। এখানে পুকুরের মধ্যে 3তলা একটা মন্দির, এখানে অনেক সুন্দর, এরকম দৃশ্য আর কোথাও দেখা যায় না। এটাই প্রথম দেখলাম, এর থেকে যেন আরো সুন্দর হয় প্রতি বছর। আমরা আশা করি এর থেকে ভালো হলে আমরা আবার আসবো দেখতে। পরিবার সহ এই পূজা দেখতে আসছি, তা আসলে দেখে খুব ভালো লাগলো। খুবই আকর্ষণীয় একটা পরিবেশ, কারণ এখানে প্রথম দেখতেছি আসলে পুকুরের উপরে আসলে এরকম সব প্রতিমা স্থাপন করা আছে। পূজা কমিটি জানায়, ব্যতিক্রমী চিন্তা থেকে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের উদ্যোগে এই আয়োজন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগের আমাদের ধর্মের যত আছে সব এখানে তুলে দিচ্ছে। যেমন আমাদের আদি মাতাকে, আদি পিতাকে এবং আমাদের সনাতন ধর্মের যে 10টা অবতার, সে 10টা অবতারকেও আমরা এখানে তুলে ধরছি। জয়পুরহাট জেলায় এবার 293টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শারদীয় দুর্গাপূজা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল 4 কালিহাতি আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মালয়েশিয়ার বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান তার নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছে। গত 2 দিন কালিহাতি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের
শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বিএনপি একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলবে। মনোনয়ন পেলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান প্রকৌশলী বাদলুর রহমান খান। ঝালকাঠির কাঠালিয়ার প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বুধবার সন্ধ্যায় মতবিনিময় সভায় প্রেস ক্লাবের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক আক্কাস শিকদার, ঝালকাঠি ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত, কর্নেল অবসরপ্রাপ্ত মুস্তাফিজুর রহমান ও ব্যারিস্টার মঈন ফিরোজী সহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে জিয়াউদ্দিন হায়দার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন। ড্রাগন চাষ করে ভাগ্য বদলে গেছে কুমিল্লার অনেক কৃষকের। চান্দিনা উপজেলাতেই ৫.৫ একরের বেশি জমিতে সুস্বাদু এই ফলের আবাদ হয়েছে। খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় দিন দিন ড্রাগন চাষে আগ্রহী হচ্ছে জেলার উদ্যোক্তারা। কুমিল্লার প্রতিনিধি খায়রুল হাসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। চান্দিনার ভোমরকান্দি গ্রামের অধিকাংশ কৃষকের মাঠে শোভা পাচ্ছে টুকটুকে লাল ড্রাগন। কামরুল হাসান খান সেলিম ৭ বছর আগে ৩৯ লাখ টাকা ব্যয়ে ২ একর জমিতে ড্রাগনের আবাদ শুরু করেন। বিক্রি করেছেন ৪৮ লাখ টাকার ফল। আরও ২০ বছর এই বাগান থেকে ফল পাওয়া যাবে জানিয়ে তিনি বলেন, এতে বছরে আয় হবে কমপক্ষে ১৫ লাখ টাকা। মোটামুটি ২ জায়গা হয়েছে, একটা হলো নবাবপুর আর একটা হলো যে রানীরচরা। এই ২টা বাগান করছে আমরা এই দিকে চারা নিয়ে। ফলটার মান অনেকটাই ভালো, গ্রামবাসী নিতেছে, উনিও শহরে নিমসারে ঢাকা এদিকে সেদিকে চালান দিতেছে। ফল সংগ্রহ করা হয়, এটা বেশিরভাগ কীটনাশক মুক্ত এবং ফরমালিন মুক্ত। উপজেলা কৃষি কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, চান্দিনায় ড্রাগনের আবাদ দিন দিন বাড়ছে। উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইদানিং দেখা যাচ্ছে যে টনিক ব্যবহার করার কারণে এক ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়, মানে ড্রাগনের স্বাদের পরিবর্তন আসে, কিন্তু আমার এই চাষি অত্যন্ত ভালো এবং উনি হচ্ছে কোনো ধরনের টনিক ব্যবহার করে না, তাই বিদায় ওনার ফলগুলা বাগান থেকে অধিকাংশ বিক্রি হয়ে যায় এবং বাজারে নিলেও উনি খুব ভালো মূল্য পাচ্ছে এবং এই ড্রাগন বাগান করে উনি সফল। উৎপাদনের বর্তমান ধারা অব্যাহত থাকলে ড্রাগন জেলার অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে আশা উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শারদীয় দুর্গা উৎসবের ছুটিতে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা এখন হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত। সূর্যোদয়ের বেলাভূমি গঙ্গামতি থেকে সূর্যাস্তের বালুকা বেলা লেম্বুরচর পর্যন্ত 18 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। রাখাইন মার্কেট, শুটকি মার্কেট, ফিশ ফ্রাই পল্লী, মিষ্টি পাড়া, বৌদ্ধ বিহার, সীমাবদ্ধ বিহার সহ হোটেল মোটেলগুলোতে কোনো জায়গা খালি নেই। তবে খাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম রাখার অভিযোগ অনেকের। এদিকে পর্যটকদের নিরাপত্তায় তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে আলমগীর মাহমুদ আলম, ময়মনসিংহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বুধবার রাতে উপজেলা পৌরসহ বিভিন্ন হাট বাজারে লিফলেট বিতরণ করেন। এ সময় উপজেলা পৌর, পাগলা থানা সহ বিভিন্ন ইউনিয়নের অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন। খুলনা রোটারি স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তীর 2 দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। শোভাযাত্রাটি খালিশপুর গাবতলা থেকে পৌরসভা মোড় হয়ে আবার রোটারি স্কুল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠানে উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।